নমস্কার, আমি আকাশ। গল্পের 98 এফএম আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের শোনাব লেখক সজল মুখার্জির লেখা গল্প অভিশপ্ত গানের রহস্য। এই গল্পটি স্যার আর্থার কোনান ডয়েলের বিখ্যাত গোয়েন্দা চরিত্র শার্লক হোমসের ওপর ভিত্তি করে রচিত। গল্পটি আপনাদের কেমন লাগলো? ভালো লেগে থাকলে অবশ্যই মন্তব্য করে আমাদের জানান। যদি গল্পটি পছন্দ হয় তবে লাইক বোতামটি টিপে দিন। আপনার একটি লাইক আমাদের এই গল্পটি আরও বেশি শ্রোতা ও বন্ধুদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে, তাই অবশ্যই একটি লাইক দেবেন। ভূমিকা আর দীর্ঘ না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের পরিবেশনা, অভিশপ্ত গানের রহস্য। গত এক দশকে শার্লকের অনেক অদ্ভুত মামলার সাক্ষী আমি হয়েছি, কিন্তু সেগুলোর কোনোটি আমি ওর পর্যবেক্ষণ ও অনুধাবন করার ক্ষমতার উপর সন্দিহান হয়ে পড়িনি। তবে এই পরম্পরার ব্যতিক্রম ঘটল শার্লকের সদ্য মীমাংসিত গ্রামোফোন রেকর্ডের কেসে। এই কেসটা এতটাই আজগুবি ছিল যা আমার মতো একজন ডাক্তারকেও একটা সময় অলৌকিক কালো জাদু ও অভিশাপে বিশ্বাস করতে বাধ্য করেছিল। আমি ধরেই নিয়েছিলাম যে এই পৃথিবীতে এমন কিছু জিনিস এখনও আছে যার সমাধান আমার বন্ধু হোমস তার বিচার বুদ্ধি দিয়ে করে উঠতে অক্ষম। কিন্তু শার্লক ওর বিশ্বাসে অটল ছিল যে অলৌকিক বলে বাস্তবে কিছু হয় না, এবং এই পৃথিবী একটা বিশাল যুক্তির পটভূমিকার ওপর স্থাপিত আছে। এই দৃঢ় বিশ্বাস থেকেই হোমস এই অদ্ভুত কেসটি সমাধান করে সমগ্র ইংল্যান্ডকে তাক লাগিয়ে দেয়। আমার বিশ্বাস, এরকম একটা কালজয়ী কেস নথিভুক্ত না করে রাখতে পারলে সেটা আমার অক্ষমতা ও হোমসের প্রতি চরম অন্যায় করা হবে। আর তাই আজ আমি এই কেসের যাবতীয় খুঁটিনাটি লিপিবদ্ধ করতে বদ্ধপরিকর হয়েছি। 1898 সালের জুন মাসের এক অলস সন্ধেবেলায় হোমস আমাদের কাউচে বসে যথেষ্ট তামাক জীবন ও সময়ের অপচয়ে মগ্ন ছিল। যখন একটু দূরে চেয়ারে বসে সন্ধ্যা পত্রিকার পাতা উল্টাতে উল্টাতে একটা পাতার অর্ধেক জুড়ে প্রকাশিত বিজ্ঞাপন আকারে একটা ইস্তেহারে আমার চোখ আটকে গেল। বিজ্ঞাপনটার বিষয়বস্তু খানিকটা এইরকম: প্রিয় অনুগামীগণ, আমি আপনাদের প্রিয় গায়িকা রোজালিন্ড অ্যান্ডসেন। আপনারা এই প্রতিবেদন পড়ছেন মানে আজ থেকে সপ্তাহখানিক আগে আমি আত্মহত্যা করেছি। আমার এই প্রতিবেদনকে আপনারা সুইসাইড নোট হিসেবেও ধরতে পারেন। আমার মৃত্যুর জন্য আমি কাউকে দায়ী করি না, এবং আমার নিজের হাতেই নিজের জীবন শেষ করে দেবার সিদ্ধান্তটা সম্পূর্ণরূপে আমার অভিশপ্ত একটা গান হয়ে থেকে যাবে। তাই আমি আপনাদেরকে সাবধান করছি ওই রেকর্ড না কিনতে, বা কিনলেও সেই গানটা না শুনতে। যদি আপনারা সেই অভিশপ্ত গান শোনেন তাহলে অবধারিত আপনাদের মৃত্যু হবে। দুঃখে পরিপূর্ণ যেই অভিশপ্ত জীবন আমাকে মৃত্যুর পথে ঠেলে দিল, সেই অভিশপ্ত জীবনের গাঁথা আপনাদেরকেও মৃত্যুর দোরগোড়ায় পৌঁছে দিয়ে আসবে। আপনারা আমার এই সাবধান বাণীকে নিজের দায়িত্বে অগ্রাহ্য করে পেইন অফ দ্য হার্ট শুনতে পারেন। কিন্তু যখন আপনাদের দম বন্ধ হয়ে আসবে, বুকে অসহ্য ব্যথা হবে এবং আপনার ফুসফুস শেষ নিঃশ্বাস টানার জন্য হাঁপিয়ে উঠবে, তখন যেন আপনার চেতনের শেষ চিন্তা হিসেবে আমার সাবধানবাণী উপেক্ষা করার জন্য কোনো প্রকারের খেদ না থাকে। ইতি, পরপার থেকে আপনাদের প্রাণপ্রিয় গায়িকা রোজালিন্ড অ্যান্ডারসন। প্রতিবেদন পড়া শেষ হলে আমি কয়েক মুহূর্ত বিমুহুর চিত্তে জানলা দিয়ে বাইরে তাকিয়ে থাকলাম। হোমস বোধহয় আমার অন্যমনস্ক ভাবটা লক্ষ্য করেছিল, কারণ সে পাইপ টানতে টানতে ভারী গলায় আমার চিন্তার রেশ ভঙ্গ করল। কিশন, তুমি যে সন্ধ্যা পত্রিকা পড়তে পড়তে একেবারে ঘুম মেরে গেলে, কোনো বিচিত্র খবর চোখে পড়ল নাকি? কেন, আমার আগে এই কাগজটা তো তুমিও পড়েছ। হোমস, মিসেস অ্যান্ডারসনের সুইসাইড নোটটা তোমার চোখে পড়েনি? পড়েছে, কিন্তু ব্যাপারটা আমার কাছে তোমার মতো গুরুত্বপূর্ণ বলে মনে হয়নি। কি বলছো হোমস? মিসেস রোজালিন্ড অ্যান্ডারসন বর্তমান সময়ে ইংল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় ও সফল আধুনিক ফিমেল সিঙ্গার ছিলেন। তার রেকর্ড বাজারে আসার আগে থেকেই প্রায় সব বুক হয়ে যেত। এমন একজন ব্যক্তিত্ব এক সপ্তাহ আগে নিজের বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন, যা নিজ গুণেই একটি অদ্ভুত ও রহস্যজনক ঘটনা। আজ মরণোত্তর তার সুইসাইড নোট প্রকাশ পেয়েছে, যা এই ঘটনার রহস্যকে আরও দীর্ঘায়িত করছে। এমন একটা সুইসাইড নোট যার মধ্যে একটা অদ্ভুত রকম দাবি করা হয়েছে যে তার গাওয়া একটা বিশেষ গান শুনলে নাকি শ্রোতা তৎক্ষণাৎ মৃত্যু লাভ করবে। যা কি উপায় হবে বা হওয়া সম্ভব তার বিন্দু বিসর্গ আমার মাথায় ঢুকছে না।
অ্যান্ডারসনকে কিন্তু এবার বেশ মাথার ঘাম পায়ে ফেলতে হবে ওয়াটসন। কিন্তু হোমস, আসন্ন রেকর্ডের একটা গান অভিশপ্ত এবং তা শ্রোতার প্রাণহানির সম্ভাব্য কারণ হতে পারে এরকম খবর যদি ছড়িয়ে পড়ে, তো রেকর্ড বিক্রির সংখ্যা বৃদ্ধি পাওয়ার বদলে নিম্নগামী হওয়ার কথা। আফটার অল, কে চাইবে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে একটা গান শুনতে, সেই যতই গায়িকা ভক্ত হোক না কেন? আসলে কি জানো তো ওয়াটসন, নিষিদ্ধ জিনিসের স্বাদ নেওয়ার মধ্যে মনুষ্য জাতি বরাবর এক ধরনের আদিম আনন্দ পেয়ে এসেছে। আর সেই জিনিসটা যদি স্বাস্থ্যের পক্ষে হানিকারক হয়, তাহলে তো কোনো কথাই নেই। তবে আমার মনে হয় না যে বিজ্ঞাপনকে কেউ আদৌ সত্যি বলে বিশ্বাস করবে বা করছে। তোমার মতো বাকি সবার মনেও এই বিজ্ঞাপনে এক অদম্য কৌতূহলের সঞ্চার করেছে বা করবে, যার ফলস্বরূপ পেইন অফ দ্য হার্ট শোনার তাড়নায় অ্যান্ডারসন সিম্ফনির রেকর্ড ঝড়ের গতিতে বিক্রি হবে। আর এই সুইসাইড নোট, ওতে কি কারুর নাম লেখা আছে ওয়াটসন? না। দেন দ্যাট অ্যাবাউট সেটেলস ইট। মাই ফ্রেন্ড শার্লক আর কথা না বাড়িয়ে তার নিভে যাওয়া পাইপটায় অগ্নিসংযোগ করে সেটা টানতে টানতে ভায়োলিনটা নিয়ে নিজের ঘরে ঢুকে গেল, এবং তার কিছুক্ষণ পরেই আমি শার্লকের ভায়োলিনের করুণ শব্দ শুনতে পেলাম। হয়তো আমি সত্যিই বড্ড বেশি গুরুত্ব দিয়ে ফেলেছি ব্যাপারটাকে। রোজ তো কাগজে কত রকমের উদ্ভট বিজ্ঞাপন বেরোয়, সব তো পাঠকদের কেড়ে কোনোভাবে তাদেরকে দোকানে নিয়ে গিয়ে নিজের পণ্য বিক্রি করার ফাঁদ বই আর কিচ্ছু নয়। এটাও হয়তো সেরকমই একটা ফন্দি। কিন্তু ১ সপ্তাহ আগে যার স্ত্রী মারা গেল, সেই রিচার্ড অ্যান্ডারসনের তরফে শুধুমাত্র ব্যবসায়িক লাভের আশায় এরকম একটা বিজ্ঞাপন দেওয়াটা নিম্নমানের রুচির পরিচয়। সে বিষয়ে কোনো দ্বিমত আমার মনে ছিল না। হোমসকে আমি জীবনে হার্ট গানের রেকর্ড লঞ্চ ও বিক্রি শুরুর দিন তিনেক বাদে সেদিন রাতের পরে বিষয়টা সম্পূর্ণরূপে আমার চেতনা থেকে বিলুপ্তির পথে চলে গেছিল। আমি নিজে আধুনিক সঙ্গীতের খুব বড় একটা অনুগামী নই, কাজেই ওই রেকর্ড লঞ্চ নিয়ে আমার মধ্যে বিন্দুমাত্র কোনো আগ্রহ ছিল না। পথে আসতে যেতে আমি অ্যান্ডারসন সিম্ফনি কোম্পানির পোস্টারও দেখেছি বেশ কয়েকবার, কিন্তু এই লঞ্চের সাথে আমার সম্পর্ক মোটামুটি ওই অবধি সীমাবদ্ধ ছিল। রেকর্ড লঞ্চের ৩ দিন পরে খবরের কাগজের হেডলাইন হিসেবে যেটা ছাপা হলো, সেটা পড়ে আমার মাথাটা কেমন ঝিমঝিম করে উঠল। স্ট্যান্ড পত্রিকার সকালের সংস্করণের প্রথম পাতায় যেই শিরোনামটা ছাপা হয়েছিল তা নিচে উল্লেখ করলাম: অভিশপ্ত গানের কবলে সারা লন্ডনে ৫০০-র ওপর মানুষ হত। খবরের বিষয়বস্তু নির্যাস হল এই যে সেই সুইসাইড নোটের প্রতিবেদনের সাবধানবাণী অনুযায়ী যেই বা যারা পেইন অফ দ্য হার্ট শুনেছে, তাদের তৎক্ষণাৎ শ্বাসকষ্ট শুরু হয়েছে, যা অবশেষে তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। প্রায় সবগুলো ঘটনাতেই নিহত ব্যক্তি লেট রোজালিন্ড অ্যান্ডারসনের নতুন রেকর্ড শুনছিলেন, এবং পেইন অফ দ্য হার্ট শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই তাদের অসম্ভব শ্বাসকষ্ট শুরু হয়, যা অবশেষে গিয়ে থামে হার্ট অ্যাটাকে। প্রতিটা কেসেই ডাক্তারবাবু সাধারণ মৃত্যুর ছাড়পত্র দেন, এবং পেইন অফ দ্য হার্টকে ভুলে গেলে এই ৫০০ জন কেসে আর কোনো কমন এলিমেন্ট নেই। পুলিশ ওই মৃত্যুগুলোর একটার ক্ষেত্রেও অস্বাভাবিক মৃত্যুর কোনো মামলা রুজু করেনি। একটা খুব মোক্ষম প্রশ্ন দিয়ে সাংবাদিক এই চাঞ্চল্যকর খবর শেষ করেছেন, এবং আমি সেই প্রশ্নটার আসল গানের অবক্ষয় না ঘটিয়ে সেটিকে নিচে দিলাম পাঠকদের সুবিধার্থে। তাহলে কি সত্যি রোজালিন্ড অ্যান্ডারসনের অভিশাপই গানে লুকিয়ে আছে, এবং তা শোনার দাম কি তার অনুগামীদের প্রাণ দিয়ে দিতে হবে? আমি যখন কাগজটা হাত থেকে নামিয়ে রাখলাম, তখন হোমস তার প্রাতরাশ শেষ করে জানলার কাছে গিয়ে দাঁড়িয়ে চলছিল, কিন্তু ৫০০ জনের ক্ষেত্রে একই কাকতালীয় ঘটনা ঘটা তো সম্ভব না। হোমস এ বিষয়ে মন্তব্য করতে পারলে আমাকে বিস্তর তদন্ত করতে হবে, কিন্তু এতগুলো মৃত্যুর কারণ যে অভিশাপ বা এই জাতীয় কোনো কুসংস্কার নয়, সেটা আমি অলক করে বলতে পারি। তদন্ত তোমাকে করতে দিচ্ছে কে? যেখানে খোদ স্কটল্যান্ড ইয়ার্ড এই মৃত্যুগুলোকে সাধারণ হিসেবে ঘোষণা করেছে, সেখানে তোমাকে কি নিয়োগ করবে তদন্ত করার জন্য? কেন? অ্যান্ডারসন সিম্ফনির মালিক রিচার্ড অ্যান্ডারসন? ভুলে গেলে চলবে না যে এই ঘটনাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তিনি, কারণ ওনার বাকি রেকর্ডগুলো নিশ্চয়ই আর কেউ প্রাণের ভয় কিনতে চাইবে না। এটাও তাহলে ওনার মার্কেটিং গিমিক নয় বলছো? আমার খোঁচাটা বোধহয় হোমস ধরতে পারল।
আসলে এমন ঘটনা খুব বিরল হয় যখন হোমসকে আমি ভুল প্রমাণিত করার সুযোগ পাই। আর তাই আজ এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করার মতো ভুল করতে পারলাম না। হোমস দেখলাম আমার খোঁচা খেয়ে মিটিমিটি হাসতে লাগল। ওয়েল মাই ডিয়ার ওয়াটসন, তুমি দেখছো আমাকে চেকমেট করে দিয়েছ। দেখো, আমি স্বীকার করছি যে রোজাল ওয়াটসনের সুইসাইড নোট সংক্রান্ত আমার ধারণা কিছুটা ভুল হয়েছিল, কিন্তু সেই ভুল ঢাকতে আমি কখনোই এটা মানতে পারবো না যে একটা অতৃপ্ত আত্মার অভিশাপের কারণে এত লোক মারা গেল। তাহলে এখন কি তুমি রিচার্ড অ্যান্ডারসনকে যোগাযোগ করবে? তার প্রয়োজন নেই। উনি এই মুহূর্তে বেকার স্ট্রিট পেরিয়ে আমাদের এসে পৌঁছেছেন। হোমসের মুখের কথা শেষ হতে না হতেই আমাদের অ্যাপার্টমেন্টের ডোরবেলটা বেজে উঠল এবং নিচে মিসেস হাডসনের পায়ের শব্দ শুনতে পেলাম। তৎক্ষণাৎ হোমস জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকতে থাকতে এই মন্তব্য করতেই আমি বিস্মিত হয়ে পড়েছিলাম। হোমস সেটা উপভোগ করতে করতে আমাকে খবরের কাগজের দিকে ইশারা করে দেখালো। আমি আসলে খবরের আকস্মিকতায় এতটাই ডুবে গেছিলাম যে তার নিচে রিচার্ড অ্যান্ডারসনের দেওয়া ছবিটা পড়িনি। হোমস সেটার সাহায্যেই বোধহয় জানালা দিয়ে দেখতে পাওয়া লোকটাকে শনাক্ত করতে সফল হয়েছেন। প্রায় 10 সেকেন্ড পরে একটা রোগা পাতলা মধ্য 40-এর ভদ্রলোকী চেহারা নিয়ে রিচার্ড অ্যান্ডারসন আমাদের লিভিং রুমে প্রবেশ করলেন। ওনার মুখটা পেপারে দেওয়া ছবির সাথে মিললেও বাকি চেহারাটা এই প্রথম আমরা দেখতে পেলাম। উনি কৌতূহলী দৃষ্টিতে হোমসের দিকে তাকিয়ে একটা এমন প্রশ্ন করে উঠলেন যা থেকে এটা স্পষ্ট হলো যে উনি অলৌকিক বিষয়ে বিশ্বাস করি না। আমি আপনাকে নিশ্চিত করতে পারি যে আপনার রেকর্ড শুনে যেই 500 জনের মৃত্যু হয়েছে তার প্রতিটাই ঠান্ডা মাথায় করা ইচ্ছা ও পরিকল্পিত খুন। আপনি পারবেন মিস্টার হোমস, আপনি সত্যিই পারবেন। আপনাকে পারতেই হবে, নইলে আমি রাস্তায় বসে যাব মিস্টার হোমস। পারব, কিন্তু তার জন্য আমাদের আপনাদের সহযোগিতার প্রয়োজন। মিস্টার অ্যান্ডারসন, আপনি একটু শান্ত হন এবং নিজেকে একটু শক্ত করে আমাদেরকে এই বিষয়ে যাবতীয় যা যা জানেন সবটা খুলে বলুন। কিছু বাদ দেবেন না, তার সেটা যতই তুচ্ছ মনে হোক না কেন আপনার। এবং শুরু করুন আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে। সপ্তাহখানেক আগে সান্ধ্য পত্রিকায় মিসেস রোজালিন অ্যান্ডারসনের সুইসাইড নোটটা কি আপনি ছাপিয়েছিলেন, বা আপনার কোম্পানির তরফ থেকে ছাপানো হয়েছিল? আগে না মিস্টার হোমস, ওটা আমি বা আমার কোম্পানি ছাপাইনি। ইনফ্যাক্ট ওটা যে কে ছাপিয়েছে সে বিষয়ে আমি আপনাদের মতোই অন্ধকারে। আমিও ওটা আপনাদের মতোই সেদিন কাগজে প্রথমবার দেখেছিলাম এবং দেখে যার পণ্যাই হতযোগিত হয়েছিলাম। এই পুরো বিষয়ে আপনার কাউকে সন্দেহ হয়? যার সুইসাইড নোট বা যার অভিশাপ সে তো ইহজগতে নেই মিস্টার হোমস। এই মতো অবস্থায় আর কাকে সন্দেহ করব বলুন তো? ঠিক আছে, এবার আপনি আপনার মতো বলুন। একদম গোড়া থেকে শুরু করুন, অ্যান্ডারসন সিম্ফনির গোড়া থেকে। মিস্টার হোমস, আজ থেকে 10 বছর আগে অ্যান্ডারসন সিম্ফনির জন্মই হয়েছিল রোজালিনকে দিয়ে। আমি একজন মধ্যবিত্ত ঘরের ছেলে ছিলাম। আমার বাবার একটি ছোটখাটো ফার্নিচারের ব্যবসা ছিল এবং আমি একটা গ্রামোফোন কোম্পানিতে কাজ করতাম। এই অবস্থায় আমার রোজের সাথে আলাপ হয়। ব্রাইটনে একটা সোশ্যাল বলেই সবার অনুরোধে রোজ একটা গান গিয়েছিল, যা শুনে ওখানে উপস্থিত প্রায় সবাই মুগ্ধ হয়ে গিয়েছিল। সেই থেকে আমাদের আলাপ। রোজ কিন্তু বেশ বড় ঘরের মেয়ে ছিল। ওর বাবা হ্যারিসন রাশফোর্ড ব্রাইটনিন নামের একটা বিশাল 5 তারা হোটেলের মালিক ছিলেন। পয়সাওয়ালা ঘরের মেয়ে হলেও রোজ কিন্তু খুশি ছিল না, এবং তার বিশাল বড় একটা কারণ হল রাশফোর্ড পরিবারের রক্ষণশীলতা। রোজের বাবা জানতেন গায়িকা হিসেবে রোজের প্রতিভার কথা, কিন্তু বাড়ির মেয়ে বাইরে গিয়ে গান রেকর্ড করাবে এই বিষয়ে তার ঘোরতর আপত্তি ছিল। এমতো অবস্থায় আমার সাথে আলাপ হয়ে রোজ যেন নতুন করে বাঁচার রাস্তা খুঁজে পায়। এইখানে আমি জগতে ছিলেন না, প্রত্যক্ষভাবে না থাকলেও পরোক্ষভাবে ছিলাম। ডক্টর বার্সন, আগেই বলেছি যে আমি তখন একটা গ্রামাফোন কোম্পানিতে চাকরি করি। আমি চাইলেই আমার বাবার ব্যবসায় যোগদান করতে পারতাম, কিন্তু আমি চাইছিলাম নিজের একটা ব্যবসা তৈরি করতে। বর্তমান সময়ে গ্রামাফোন মানবজাতির একটা অভূতপূর্ব আবিষ্কার, যা খুব দ্রুত আমাদের সমাজে জনপ্রিয়তা লাভ করেছে। শিল্প ও সঙ্গীতপ্রিয় মানুষকে তার নিজের তৃষ্ণা মেটাতে কোনো অপেরা বা কনসার্টের অপেক্ষা করতে হবে না।
এবং তিনি নিজের ঘরের আরাম কেদারায় বসে নিজের চেনা চার দেওয়ালের মধ্যে যথেষ্ট সঙ্গীত সেবনে মত্ত থাকতে পারবেন এই গ্রামোফোনের সাহায্যে। কাজেই আমি এই ব্যবসায় একটা লাভজনক ভবিষ্যৎ দেখতে পেয়েছিলাম। কিন্তু এই জাতীয় ব্যবসা নেওয়ার আগে এর প্যাঁচ পয়জা সম্পর্কে ভালো করে ওয়াকিবহাল হওয়া দরকার। কাজেই আমি উইলিয়াম অ্যান্ড স্মিথ গ্রামাফোন কোম্পানিতে কাজে ঢুকি। বুঝলাম। আর আপনার এই ভবিষ্যৎ চিন্তাও সেই সময় বর্তমান পেশা রোজালিন রাশফোর্ডকে আপনার কাছে নিয়ে আসি। ঠিক তাই মিস্টার, মিথ্যা কথা বলবো না। বেশ কিছুদিন মেলামেশার পর আমিও রোজের প্রতি আকৃষ্ট হয়ে পড়তে লাগলাম। সেটা কি ভবিষ্যৎ ব্যবসার সম্ভাব্য পার্টনারকে ধরে রাখার তাগিদেই, নাকি তার মধ্যে কিঞ্চিত যৌন আকর্ষণ ছিল? মিস্টার অ্যান্ডারসন, দেখুন মিস্টার হোমস, আপনি যদি মনে করেন যে আমি শুধুমাত্র আমার ভবিষ্যৎ ব্যবসার স্বার্থে রোজকে বিয়ে করেছিলাম, তাহলে এই ভুল ধারণার শিকার আপনিই প্রথম হবেন না। হ্যাঁ, এটা ঠিক যে রোজকে প্রয়োজন ছিল নিজের ব্যবসাকে বাস্তবিক রূপ দিতে, এবং সেটার জন্য আমার তাকে বিয়ে করে রাশফোর্ড পরিবারের রক্ষণশীল অন্তর্মহল থেকে বের করে প্রয়োজন ছিল। কিন্তু আমি তাকে সত্যি সত্যিই ভালোবেসেছিলাম মিস্টার হোমস। আপনার ব্যবসা শুরু করতে কি শুধুই আপনার তাৎক্ষণিক প্রেমিকার সঙ্গীত প্রতিভার সাহায্য নিয়েছিলেন আপনি? আর্থিক সাহায্য যে নিয়েছিলাম সে কথা আমার স্বীকার করতে লজ্জা নেই। দেখুন মিস্টার হোমস, গ্রামাফোন রেকর্ডের বিজনেসে বেশ বড় রকমের পুঁজির প্রয়োজন পড়ে। অত টাকা সেই মুহূর্তে আমার কাছে ছিল না। রোজ জানতো যে আমাদের বিয়েটা রাশফোর্ড পরিবার কোনোদিন মেনে নেবে না, তাই সে গয়না নিয়ে এক রাতে পালিয়ে আমার কাছে চলে আসে। আমরা সেই রাতেই লন্ডনে এসে উঠি এবং তারপর আমাদের বিয়ে, সংসার ও অ্যান্ডারসন সিম্ফনির সূত্রপাত হয়। এখনো অবধি আপনার গল্প শুনে একটা সুখী দাম্পত্যের আভাস পাচ্ছি, কারণ প্রশ্নটা যেন তার মনে লুকিয়ে থাকা অনেক চাপা ক্ষতি উস্কে দিয়ে। কথার মাঝে মিসেস হাডসন জল, কফি ও কুকিজ রেখে গেছেন। রিচার্ডের সম্ভবত এতক্ষণ কথা বলে গলা শুকিয়ে গেছিল। উনি খানিকটা জল খেয়ে গলা ভিজিয়ে নিয়ে তারপর কফিতে দুটো সুদীর্ঘ চুমুক দিলেন। গরম কফির প্রভাবে কিছুটা চাঙ্গা বোধ করে মিস্টার অ্যান্ডারসন হোমসের প্রশ্নের জবাব দিল। হ্যাঁ, আপনি ঠিকই অনুমান করেছেন মিস্টার হোমস। আমাদের দাম্পত্য জীবন সুখেরই ছিল। ব্যবসা বেশ ভালো হয়ে গেছিল। রোজের গান প্রথম অ্যালবাম থেকে ভীষণ রকম জনপ্রিয় হয়ে উঠল এবং আমার রেকর্ড বিক্রির ব্যবসা আগুনের মতো বাড়তে লাগল। কাজেই আর্থিক সচ্ছলতা খুব শীঘ্রই আমাদের সংসারকে ভরিয়ে দিয়েছিল। কিন্তু বিপত্তি ঘটল যখন বছর 4 আগে রোজ প্রেগনেন্ট হল। বিয়ের বেশ অনেকদিন পরে আপনারা সন্তান নিতে চাইছিলেন দেখছি। আগে আমাদের ইচ্ছে ছিল যে অ্যান্ডারসন সিম্ফনিকে সম্পূর্ণরূপে দাঁড় করিয়ে তবেই বাচ্চার কথা ভাবব। তারপর হোর বলতে হয়তো রোজ যখন 7 মাস প্রেগনেন্ট, তখন একদিন গান রেকর্ড করতে যাওয়ার সময় ওর ক্যারেজের ঘোড়াটা কোনো এক অজ্ঞাত কারণে রেগে গিয়ে ক্যারেজকে উল্টে দেয় এবং রোজকে ফিরে পেলেও আমাদের বাচ্চাটাকে বাঁচানো যায়নি। সেই সঙ্গে রোজ চিরতরে মা হওয়ার ক্ষমতাটাও হারালো। এরপর থেকেই কি আপনাদের সম্পর্ক তিক্ত হতে শুরু করল? বলা ভালো, এরপর থেকে রোজালিন্ড মানুষটাই তিক্ত হতে শুরু করল মিস্টার হোমস। কেমন যেন কিটকিটি, রাগী ধরনের একটা মানুষে পরিণত হয়ে গেল সে। কিন্তু ও বলতো যে ওর মধ্যে নাকি দুঃখ ছাড়া আর কিছুই বাকি নেই। আপনার পরকীয়াটা ঠিক কবে থেকে শুরু হয়েছিল? হোমসের এই আকস্মিক প্রশ্নে মিস্টার অ্যান্ডারসন বেশ বিচলিত হয়ে পড়লেন। হোমস সেটা বুঝতে পেরে নিজেই মিস্টার অ্যান্ডারসনকে সবটা বুঝিয়ে দিলেন। মিসেস অ্যান্ডারসন গত 4 বছর ধরে অ্যাকিউট ডিপ্রেশনে ভুগছিলেন। কাজেই ওনার যদি সেই কারণেই আত্মহত্যা করার হতো, তাহলে সেটা উনি আরও আগেই করতে পারতেন। আমার বিশ্বাস সম্প্রতি এমন কোনো নতুন আঘাত তিনি পেয়েছিলেন যেটা তার দুর্বল মনের পক্ষে আর সহ্য করা সম্ভবপর হয়নি। আপনার রিং ফিঙ্গারে এনগেজমেন্ট রিং খোলার যে দাগ, সেটা হালকা হয়ে এসেছে। মানে এই রিং সম্প্রতি খোলা হয়নি, এবং আপনার স্ত্রীর মৃত্যুর পরে তো একেবারেই নয়। এছাড়া আপনি যখন প্রথমেই ঘরে ঢুকলেন, তখন আমি একটা মৃদু লেডিস পারফিউমের গন্ধ পেয়েছি, যে গন্ধ কোনো মহিলার সঙ্গে নিবিড় আলিঙ্গনে আবদ্ধ না থাকলে লাভ করা সম্ভব নয়। এবং আপনার কোটে গলার কাছে একটা সোনালি রঙের লম্বা চুল লেগে আছে, যেটা আপনার স্ত্রীর হতেই পারে না।
কারণ উনি 2 সপ্তাহ আগে মৃত এবং ওনাকে কনসার্টে দেখেছি। ওনার চুল সম্পূর্ণ লাল রঙের ছিল। মাফ করবেন, আপনার প্রেমিকা সম্পর্কে এর থেকে বেশি তথ্য আমার জানা নেই। মিস্টার অ্যান্ডারসন এক চুমুকে বাকি কফিটা শেষ করে তাপটা সদরের উপর নামিয়ে রাখলেন। ওনার মুখটা লজ্জায় লাল হয়ে গেছে। আরো কয়েক মুহূর্ত নিজেকে সামলে নিয়ে তারপর উনি আবার মুখ খুললেন। আপনার কাছে যখন সাহায্যের জন্য এসেছি তখন কিছু লুকোবো না মিস্টার হোমস। আমি সত্যি বলতে আমি আর পারছিলাম না। গত 4 বছরে আমাদের দাম্পত্য জীবনে বৈবাহিক সম্পর্ক বলে কিছু ছিল না মিস্টার হোমস। যে রোজকে আমি ভালোবেসে বিয়ে করে